আমার দশম শ্রেণীর ভাই বোনেরা, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নদী সংক্রান্ত কিছু বিষয়। তো আজ আমরা পড়ব নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, যেগুলি তোমাদের পরীক্ষায় আসে। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, নদীর ক্ষয়কার্যের সম্পর্কে সৃষ্ট ভূমিরূপ পড়তে গেলে আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে। সেটা হলো, একটা আদর্শ নদীর সাধারণত তিনটে প্রবাহ ধরা হয়: উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। তো আমরা উচ্চগতিতে যেটা নদীর পার্বত্য প্রবাহ সাধারণত হয়, অর্থাৎ যখন একটি নদী পাহাড় বা পর্বত থেকে উৎপত্তি হয়ে সেই বন্ধুর পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে আসে, তখন নদীর গতিবেগ সব থেকে বেশি থাকে এবং নদী মূলত ক্ষয়কার্য করে। সেই সময়টিকে আমরা নদীর উচ্চগতি বলি এবং সেই উচ্চগতিতে তাই আমাদের মূলত কি হয়? ক্ষয়কার্য হয়। এবং মধ্যগতিতে হয় নদীর, যখন সাধারণত ধরা হয় একটি নদী পার্বত্য প্রবাহ ছেড়ে মালভূমি অঞ্চলে প্রবেশ করে, তখন ভূমিভাগের বন্ধুরতা কিছুটা কমে, নদীর গতিবেগও কিছুটা কমে যায়। ফলস্বরূপ কি হয়? ক্ষয়কার্যের পরিমাণ কমে গিয়ে সেখানে বহন কার্য শুরু হয়। তাই মধ্যগতিতে মূলত বহন কার্যটাই প্রধান হয়। এবং নদীর শেষ গতি, যেটা হলো নদীর নিম্নগতি। নিম্নগতিটা কি? যখন ধরা হয় নদী সমভূমি অঞ্চলে প্রবেশ করে, অর্থাৎ নদী একদম উচ্চগতি মধ্যগতি পার হয়ে নদী সমভূমি অঞ্চলে প্রবেশ করলো, সেই সমভূমি অঞ্চলে আমরা কি বলি? নিম্নগতি। তাহলে নদীর তিনটি গতি থাকে: উচ্চ, মধ্য আর নিম্ন। নিম্নগতি সমভূমি অঞ্চল মানে কি? যেখানে ভূমিরূপের ঢাল একদমই থাকে না, সমতল ভূপ্রকৃতি। সেই নিম্ন গতিতে নদী মূলত সঞ্চয় কাজ করে, একদম মোহনা পর্যন্ত, যেটা নদীর সঞ্চয় কার্য চলতে থাকে। তাহলে নদীর ক্ষয়কার্য আমাদের কোথায় হবে? পার্বত্য অঞ্চলে এবং মালভূমি অঞ্চলে কিছুটা। মূলত পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আমরা দেখতে পাই। দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ পরীক্ষা এলেই আমাদের প্রথমে গিরিখাত এবং ক্যানিয়নের কথা মনে করতে হবে। গিরিখাত কি? পার্বত্য অঞ্চল, যে সমস্ত পার্বত্য অঞ্চল আর্দ্র অঞ্চলের মধ্যে পড়ে, অর্থাৎ যেখানে বৃষ্টিপাত হয়। আমি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে বৃষ্টিপাতের চিহ্ন দিয়েছি। এই বৃষ্টিপাতের চিহ্নগুলো দিতে হবে না পরীক্ষায়, শুধু এই ছবিটা আঁকলেই হবে। ছবি কিন্তু অবশ্যই আঁকতে হবে। তাহলে এই আর্দ্র পার্বত্য অঞ্চলে সেখানে নদীর পার্শ্বক্ষয় নিম্নক্ষয় দুই হয়। দুই প্রকার ক্ষয় লক্ষ্য করা যায়। কেন পার্শ্বক্ষয় হচ্ছে? কারণ সেখানে তো বৃষ্টি হচ্ছে অঞ্চলটা জুড়ে, সমগ্র অঞ্চল জুড়ে। তাই নিম্নক্ষয় খুব অল্প হয়, পার্শ্বক্ষয়টাই মূলত হয়। ফলে নদীর যে খাত, অর্থাৎ যে অঞ্চলের মধ্য দিয়ে নদীটা যাচ্ছে, সেই অঞ্চলের খাতটা ঠিক এইরকম ভি আকারের হয়। অর্থাৎ দেখো, যেখানে পার্শ্বক্ষয় চলছে বলেই খাতটা কিছুটা চওড়া হয়, কিন্তু গভীরতা তুলনামূলকভাবে ক্যানিয়নের থেকে কম হচ্ছে। তখন এটাকে আমরা বলছি গিরিখাত, এই ভূমিরূপটাকে। তাহলে মনে রাখবে, এটি পার্বত্য অঞ্চলে হলেও সেটি আর্দ্র অঞ্চলের অন্তর্গত হচ্ছে। যেমন উদাহরণ, নেপালের কালীগণ্ডকী গিরিখাত। আরেকটা মনে রাখো উদাহরণ, যেটি ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত, সেটি হচ্ছে শিলাবতী নদীতে দেখা যায়, যেটা পশ্চিম মেদিনীপুরের গনগনি। এটি ক্যানিয়নের উদাহরণ, যেটা আমি এবার পড়াবো। দেখো, ক্যানিয়ন একই বিষয়, শুধুমাত্র মনে রাখবে এটি যেমন আর্দ্র অঞ্চলে হচ্ছে, এটি হবে শুষ্ক পার্বত্য অঞ্চলে, যেখানে যেহেতু বৃষ্টিপাতের অভাবে সেখানে নিম্নক্ষয়টা মূলত হবে। তাহলে এখানে পার্শ্বক্ষয় প্লাস নিম্নক্ষয় হচ্ছে অল্প, পার্শ্বক্ষয়টাই মেন, এখানে নিম্নক্ষয়টা মেন হবে। যার ফলস্বরূপ কি হবে? যেহেতু পার্বত্য অঞ্চল মানে কি? সেখানে কঠিন শিলা দ্বারা গঠিত। সেই কঠিন শিলার মধ্যেও অপেক্ষাকৃত যেগুলো দুর্বল শিলা বা কোমল শিলা, সেই
বা কঠিন শিলাকেও ক্ষয় করবে নদী, কারণ তখন সেই পার্বত্য অঞ্চলে নদীর গতিবেগ প্রবল থাকে। এখানে তীব্র নিম্নক্ষয়ের কারণে গভীর এবং সংকীর্ণ নদী উপত্যকা সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে নদী উপত্যকাটা দেখো, এটার সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে এই রকম। তাহলে এখানে ভালো করে বোঝো, এখানে কিন্তু গভীরতা অতটা হচ্ছে না, কিন্তু চওড়া হচ্ছে দুপাশটা। কিন্তু এখানে দেখো অতটা চওড়া হচ্ছে না, কিন্তু গভীরতা বেশি। তাহলে গভীর এবং সংকীর্ণ যে নদী খাত তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি, সেই নদী উপত্যকাকে আমরা বলছি ক্যানিয়ন, যেটি শুষ্ক পার্বত্য অঞ্চলে দেখা যাচ্ছে। যেমন হচ্ছে উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, আমাদের গভীরতম ক্যানিয়ন। এবং আমাদের ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন, যেটি আমি আগে বলছিলাম, এটি উদাহরণটাও মনে রাখবে, পরীক্ষায় আসে। শিলাবতী নদীতে দেখা যায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অঞ্চলে, যাকে আমরা গনগনি বলে থাকি। তো আশা করছি তোমরা গিরিখাত এবং ক্যানিয়ন ভূমিরূপ দুটি বুঝতে পেরেছো। ছবি কিন্তু অবশ্যই দিতে হবে পরীক্ষা এলে। আমি পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে উত্তরগুলো লিখবে সেগুলো বলে দেব। তো চলো আমরা এবার থার্ড ভূমিরূপ সম্পর্কে জেনে নিই। দেখো, আমাদের তৃতীয় ভূমিরূপ হিসাবে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। এই আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা মানে কি? যখন কোনো পার্বত্য অঞ্চলে নদী দেখো প্রবাহিত হচ্ছে, সেই নদীর ওপর পর্বতের অংশগুলি, যেগুলোকে আমরা স্পার বা অবিক্ষিপ্তাংশ নামে পরিচিত, এগুলো এক একটা, সেই পাহাড় বা পর্বতের অবিক্ষিপ্তাংশ বা স্পারগুলি নদীর ওপর এমনভাবে দুই দিক থেকে, দুই সাইড থেকে নেমে আসে যে এখানে সামনে থেকে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি দেখে মনে হবে যেন নদীটি এই শৈলশিরা বা স্পারগুলির দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি, এই যে স্পারগুলোকে বা শৈলশিরাগুলোকে ক্ষয় করতে করতে নদী কাটতে কাটতে আগিয়ে আসে, এবং যার ফলস্বরূপ কি নদীটির পিছনের অংশগুলো আমরা দেখতে পাই না, কারণ এই স্পারগুলো দ্বারা সেগুলো আমাদের চোখের আড়ালে চলে যায়, এবং শুধু এই নদীর সামনের অংশটুকু আমরা বুঝতে পারি। যেহেতু নদীটিকে এই শৈলশিরাগুলো দ্বারা আবদ্ধ করে ফেলছে, তাই এই ভূমিরূপটার নাম আবদ্ধ বা শৃঙ্খলিত। শৃঙ্খলিত কেন বলছি? এই যে স্পার বা শৈলশিরাগুলো দেখো শৃঙ্খলিত ভাবে, অর্থাৎ একটা চেনের মতো নির্দিষ্ট নিয়ম ভাবে যেন একটা নদীর ওপর নেমে এসেছে। তো তখন এবং মনে হয় যেন একে অপরের সঙ্গে মিশে গেছে, তাই এই ভূমিরূপটার নাম শৃঙ্খলিত শৈলশিরা। এটিও নদীর পার্বত্য প্রবাহে বা ক্ষয়কার্যের ফলে গঠিত একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। আশা করছি তোমরা এই ভূমিরূপটা সম্পর্কেও বুঝতে পেরেছো। দেখো, এবার আমরা পড়ব জলপ্রপাত, যেটি মোস্ট গুরুত্বপূর্ণ। জলপ্রপাত মানে আমরা যেটাকে চলিত ভাষায় বলি, যেটাকে আমরা বলতে পারি ঝর্ণা, আমরা চলিত ভাষায় বলে থাকি। জলপ্রপাত কি? উল্লম্ব বা অনুভূমিক ভাবে, অর্থাৎ উল্লম্ব মানে ধরো এই যে এটি আমরা উল্লম্ব স্ট্রাকচার বলি আর ভূমিরূপের, আর অনুভূমিক মানে এটা হচ্ছে অনুভূমিক স্ট্রাকচার। উল্লম্ব বা অনুভূমিক যে কোনো ভাবেই, আমি এখানে অনুভূমিক ভূমিরূপটাই এঁকেছি, যখন কঠিন এবং কোমল শিলা ভূত্বকে পরপর অবস্থান করছে, কঠিন শিলা কোমল শিলা, কঠিন শিলা কোমল শিলা, এইরকম পরপর অবস্থান করবে। স্বাভাবিকভাবেই নদী যখন ক্ষয় করবে, ওপরের কঠিন শিলাটাকে কি কম ক্ষয় করতে পারবে, কারণ কঠিন শিলা মানে কি, তার ক্ষয় রোধ করার ক্ষমতা বেশি, সে বেশি ক্ষয় হবে না, তাই এখানে কম ক্ষয় করবে। তুলনামূলকভাবে নিচের কোমল শিলাটি দেখো বেশি ক্ষয়ীভূত হয়ে যাচ্ছে, ফলস্বরূপ কি কঠিন শিলাটা এরকম উঁচু হয়ে থাকছে, এবং তখন নদীর জলরাশি কি হবে, প্রবাহিত হতে হতে আমাদের একটা সময় যখন এই ঢালের তারতম্য হয়ে যাবে, মনে হবে উপর থেকে উল্লম্বভাবে প্রবল গতিবেগে নিচে পড়ছে জলস্রোত। তখন এই যে নদীর প্রবল জলস্রোতটা, যেটি ওপর থেকে নিচে পড়ছে প্রবল বেগে, তখন এইটিকে আমরা বলবো জলপ্রপাত।
এবং আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবে, এই জলপ্রপাতের জলটি প্রচণ্ড গতিবেগে নিচে পড়ার ফলে নিচের ভূমিরূপটিকেও অবশ্যই ক্ষয় করবে, ভূমিরূপটিকে না, নিচের শিলাকে, এই ভূত্বকটিও ক্ষয়প্রাপ্ত হবে। ফলস্বরূপ কি হবে, এখানে গর্তের সৃষ্টি হবে। জলপ্রপাতের জলস্রোতটা যেখানে পড়ছে এইখানে গর্তের সৃষ্টি হবে এবং এই গর্তগুলিকে আমরা বলবো প্রপাতকূপ। তাহলে জলপ্রপাতের সঙ্গে যুক্ত আরেকটি ভূমিরূপ হলো প্রপাতকূপ। তোমরা একই ছবিতে দুটো পয়েন্ট করে দুটো ভূমিরূপ লিখতে পারো। তো এইভাবে জলপ্রপাত সৃষ্টি হয়। জলপ্রপাত আরেকটি কারণেও সৃষ্টি হতে পারে, দেখো, সেটি হলো চ্যুতির ফলে। চ্যুতিটা কি, ধরো ভূপৃষ্ঠে এইরকম শিলাস্তরগুলি আছে, কিন্তু হঠাৎ করে এই বরাবর ফাটল সৃষ্টি হলো। প্রথমে, তার পরবর্তীতে কি হলো, ধরো এই অংশটা নিচে নেমে গেল। অর্থাৎ যখনই ভূত্বকের কোনো অংশ মাঝখানে ফাটল সৃষ্টির ফলে একটি অংশ অপর অংশ থেকে ওপরে উঠে যায় বা নিচে নেমে যায়, তখন সেটাকে আমরা বলি চ্যুতি। তাহলে এই অংশটা যদি ধসে পড়ে যায়, একদম চলিত ভাষায় বললে ধসে পড়ে যাওয়া, ফলস্বরূপ কি হবে, তখন এই অংশটা অপেক্ষাকৃত উঁচু হয়ে থাকবে, শিলাস্তরের এই অংশটা, এবং অপর অংশটা দেখো নিচে নেমে গেছে। দেখো এখানে আমি একে বোঝালাম, দেখো এই যে মাঝখানে ফাটল সৃষ্টি হয়েছিল, এক পাশটা ওপরে উঠে গেছে, অপর অংশটা নিচে নেমে গেল। তাহলে এখানেও কিন্তু তখন দেখো একটা ঢালের সৃষ্টি হচ্ছে, ঢালের তারতম্য হচ্ছে। যদি নদী এই বরাবর প্রবাহিত, যদি কোনো নদী এই বরাবর যেত, তখন সেই নদীর স্রোত এখানে যেহেতু একটা ঢালের তারতম্য সৃষ্টি হচ্ছে, এই ওপর থেকে নিচে পড়বে, তখনও এখানে জলপ্রপাত সৃষ্টি হয়। তো তাহলে এই কঠিন বা কোমল শিলাও অনুভূমিক বা উল্লম্বভাবে থাকলেও জলপ্রপাত হয়, এবং এই চ্যুতি গঠিত কারণেও জলপ্রপাত হয়। তো এটাও কিন্তু জলপ্রপাত সৃষ্টির একটি কারণ হিসাবে তোমরা বলতে পারো। এবার জলপ্রপাত সংক্রান্ত তোমরা কিছু ছোট ছোট ইনফরমেশন মনে রাখবে, যেগুলো তোমাদের পরীক্ষায় এসএকিউ হিসাবে আসে। দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল মনে রাখবে, যেটি কর্ণাটকের ভরাহি নদীর ওপর আছে, এবং পৃথিবীর উচ্চতম জলপ্রপাত সাল্টো অ্যাঞ্জেল, যেটি ভেনেজুয়েলার রিও করনি নদীতে আছে। এছাড়া মনে রাখবে পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত, পৃথিবীর সুদৃশ্যতম মানে যে জলপ্রপাতকে দেখতে সব থেকে সুন্দর, যার সৌন্দর্যের জন্য বিভিন্ন দেশান্তর থেকে মানুষ দেখতে যায়, পর্যটন কেন্দ্র, সেটি হলো নায়াগ্রা জলপ্রপাত। তো আশা করছি তোমরা এই ভূমিরূপগুলো বুঝতে পারছো। তো আমার ভিডিওটি কেমন লাগছে বা তোমরা আরো কি ধরনের ভিডিও পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে এই গেল নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 4 প্রকারের ভূমিরূপ আমি বর্ণনা করলাম। বাকি ভূমিরূপগুলি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।